নমস্কার। টার্গেট সফলের তরফ থেকে আজকে আরেকটি ট্রান্সলেশনের প্রোগ্রাম নিয়ে আসা হয়েছে। আপনাদের যদি আমার প্রোগ্রামটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো অ্যাডভাইস থাকে বা সাজেশন থাকে তাহলে কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। আজকের অনুচ্ছেদটি নেওয়া হয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপসংহার গল্প থেকে। ব্যোমকেশ সিরিজেরই একটি গল্প এটি। তো প্রথমে আপনারা পুরো অনুচ্ছেদটি পড়ে নিই। খবরের কাগজে দেবকুমার বাবুর মোকদ্দমার শেষ কিস্তির বিবরণ বাহির হইয়াছিল। কাগজে বিবরণ পড়বার আমার কোনো দরকার ছিল না, কারণ আমি ও ব্যোমকেশ মোকদ্দমার সময় বরাবরই এজলাসে হাজির ছিলাম। তাই অলসভাবে কাগজের পাতা উল্টাইতে উল্টাইতে ভাবিতেছিলাম দেবকুমার বাবুর অসম্ভব জিদের কথা। তিনি একটু নরম হইলে হয়তো এত বড় খুনের মোকদ্দমা চাপা পড়িয়া যাইত, কারণ উচ্চ রাজনীতি পিনাল কোডের শাসন মানিয়া চলে না। কিন্তু সেই যে তিনি জিদ ধরিয়া বসিলেন, আবিষ্কারের ফর্মুলা কাহাকেও বলিবেন না, সে জিদ হইতে কেহ তাহাকে টলাইতে পারিল না। দেশলাইকাঠি বিশ্লেষণ করিয়াও বিষের মূল উপাদান ধরা গেল না। অগত্যা আইনের নাটিকা যথারীতি অভিনীত হইয়া এই শোচনীয় ব্যাপারের শেষ অঙ্কে জবনিকা পড়িয়া গেল। তো দেখেন, প্রথমে আমরা পুরো অনুচ্ছেদটি ছোট ছোট বাক্যে ভাগ করে নিই। তো প্রথম বাক্যটি কি আছে? খবরের কাগজে দেবকুমার বাবুর মোকদ্দমার শেষ কিস্তির বিবরণ বাহির হইয়াছিল। পাস্ট ইনডিফিনিট টেন্স, প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস এই জন্য যে বাহির হইয়াছিল, বাহির করা হয়নি, কেউ করেনি, বাহির হয়েছে, কারো দ্বারা হয়েছে। ওয়ার্ড মিনিং গুলো আমরা একবার দেখে নিই। কিস্তি, এপিসোড। কিস্তির বিবরণ আমরা কি লিখতে পারি? দ্য ডিটেলস অফ দ্য লাস্ট এপিসোড। শেষ কিস্তির বিবরণ, দ্য ডিটেলস অফ দ্য লাস্ট এপিসোড। মোকদ্দমা, লসুট হতে পারে, লিটিগেশন হতে পারে, লিগাল প্রসিডিংসও হতে পারে। বাহির হওয়া, খবর বাহির হইয়াছে, তো সেক্ষেত্রে আমরা ব্রিং আউট ব্যবহার করতে পারি। প্রকাশ হওয়া, খবর প্রকাশ হওয়ার ইংলিশ ব্রিং আউট বা পাবলিশ। বিবরণের ক্ষেত্রে আমরা অ্যাকাউন্টকে ব্যবহার করতে পারি। তো আমি দুভাবে এই সেন্টেন্সটি লিখবো, অবশ্যই দুটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, প্যাসিভ ভয়েসে। তো আমরা প্রথম পার্টটা দেখে নিই। দ্য ডিটেলস অফ দি লাস্ট এপিসোড অফ দেবকুমার বাবুস লিটিগেশন ওয়ার ব্রট আউট ইন দি নিউজ পেপার। পাস্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস এখানে করার একখানা মানে মেন রীতিটি কি? প্রথমে আমরা দিই অবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। তো প্রথমে অবজেক্ট দেওয়া হয়েছে, দ্য ডিটেলস অফ দ্য লাস্ট এপিসোড অফ দেবকুমার বাবুস লিটিগেশন। বি ভার্ব ব্যবহার করেছে ওয়ার, ডিটেলস। ডিটেলস দেওয়া হয়েছে, ডিটেলস প্লুরাল ফর্ম হয়ে যাবে, তাই ওয়ার ব্যবহার হলো। যদি সিঙ্গুলার ফর্ম হতো তাহলে ওয়াজ। তারপর থার্ড ফর্ম অফ দ্য ভার্ব ব্রট আউট। এইবারে যদি সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করে দিই, আমরা ডিটেলস অফ দ্য লাস্ট এপিসোডকে ডিটেলসটাকে সরিয়ে দিই, তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যাকাউন্ট অফ দ্য লাস্ট এপিসোড। অ্যাকাউন্ট মানে ঘটনা হয়। অ্যাকাউন্ট অফ দ্য লাস্ট এপিসোড অফ লিগাল প্রসিডিংস, এখানে লিটিগেশন ব্যবহার করা হয়নি, এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে প্যাসিভ ভয়েসে, যেহেতু অ্যাকাউন্ট সিঙ্গুলার ফর্ম। ওয়াজ পাবলিশড ইন এ ডেইলি। ডেইলি মানে নিউজ পেপার, এখানে ডেইলির জায়গায় কেউ নিউজ পেপার ব্যবহার করতে পারে। দুটো সেন্টেন্সের দুটোই সংগতিপূর্ণ, যে সেন্টেন্স দেওয়া হয়েছে তার সাথে যে কোনো একটি আপনারা নোট করতে পারেন বা দুটোই নোট করে নিন, তাতে ওয়ার্ড, আপনাদের যে ওয়ার্ড নলেজ হবে, ওয়ার্ড নলেজ সেটা বেড়েই যাবে। পরবর্তী বাক্যটি কি আছে? কাগজে বিবরণ পড়বার আমার কোনো দরকার ছিল না। তো এটি নেগেটিভ সেন্টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে। বিবরণ সেই আমরা ডেসক্রিপশন দিতে পারি, অ্যাকাউন্ট দিতে পারি, ডিটেলস দিয়ে দেওয়া যায়, কিন্তু ডিটেলসটা ভাবের সঙ্গে অনেক সঙ্গতিপূর্ণ এখানে। তো আমরা কি লিখবো এখানে? আই ডিড নট নিড টু রিড দ্য ডিটেলস অন নিউজ পেপার। একদম পাস্ট
ইনডিফিনিটের সহজ পাস্ট ইনডিফিনিট নেগেটিভ ফর্মের যে নেগেটিভ ফর্মে যেভাবে সেন্টেন্স লেখা হয় সেভাবেই লেখা হয়েছে। ডিড নট ব্যবহার করা হয়েছে এখানে, কারণ আমরা যখন আমরা নেগেটিভে লিখছি তখন জানি যে অক্সিলারি ভার্ব যেটা আছে, অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সে নেগেটিভ ফর্মে কি ইউজ হয়, যদি কোনো কিছু ক্যান কুড যদি না থাকে, যদি কোনো মডেল অক্সিলারি না থাকে তাহলে আমরা ডিড ব্যবহার করি। তো ডিড নট হলো সে কারণে, নিড আর চেঞ্জ হবে না, নিডই থেকে যাবে। তো আই ডিড নট নিড টু রিড দ্য ডিটেলস অন নিউজ পেপার। চলে আসা যাক পরবর্তী বাক্যে। কারণ আমি ও ব্যোমকেশ মোকদ্দমার সময় বরাবরই এজলাসে হাজির ছিলাম। এজলাস, এজলাস মানে এজলাস আদালতকে বলা হয়, কোর্ট। মোকদ্দমা লসুট হতে পারে, সেই বলেছি লিগাল প্রসিডিংও হতে পারে। তো বারবার লিগাল প্রসিডিং একবার আমি ব্যবহার করা হয়েছে বা লিটিগেশনে ব্যবহার করেছে, তো বেটার হচ্ছে লসুট ব্যবহার করা। আমি ও ব্যোমকেশ বাংলায় লেখা হয়েছে, ইংলিশে কিভাবে লিখবো আমরা? আই অ্যান্ড ব্যোমকেশ রং, দিস আ ব্যোমকেশ অ্যান্ড আই। যদি একসাথে একই সেন্টেন্সে থার্ড পার্সন আর ফার্স্ট পার্সন থাকে তাহলে সেন্টেন্স শুরু হয় সবসময় থার্ড পার্সন থেকে, ফার্স্ট পার্সন সবসময় সবার পরে হয়। তো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটি কি লিখবো? অবশ্যই পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স, বিকজ ব্যোমকেশ অ্যান্ড আই ওয়ার অলওয়েজ প্রেজেন্ট ইন দি কোর্ট ডিউরিং দ্য লসুট। ব্যোমকেশ অ্যান্ড আই প্লুরাল ফর্ম, যে কারণে ওয়ার বসলো। সেন্টেন্সটাকে যদি সামান্য চেঞ্জ করে দিই, আমরা অলওয়েজকে ব্যবহার করলাম না, তাহলে আমরা এখানে অলওয়েজ এর জায়গায় কনসিস্টেন্টলিও ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা হবে না। বিকজ ব্যোমকেশ অ্যান্ড আই ওয়ার কনসিস্টেন্টলি প্রেজেন্ট ইন দ্য কোর্ট ডিউরিং দ্য লসুট। আমি একটা জিনিস, কারণ লাস্ট ডে আমার ভিডিওতে একজন কমেন্টস করেছেন, তার পিএসসি ক্লার্কশিপের এক্সামিনেশন আছে 6 তারিখে, তো ভোকাবুলারি কিভাবে ইনক্রিজ করা যায়। তো যতটুকু আমার নলেজ আছে আমি সেরকম তাকে সাজেশন দিয়েছি। একটা কথা হচ্ছে, যে কোনো আপনারা যে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য তৈরি হচ্ছেন, বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে বলছি, যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের বেশিরভাগই ইংলিশ ভোকাবুলারি, গ্রামাটিক্যাল নলেজ ভালো থাকে, কিন্তু ইংলিশ ভোকাবুলারি যেটা আছে, স্টক অফ ওয়ার্ডস, সেটাতে একটু কমতি দেখা যায়। তো এটা বাড়াবার সবচেয়ে ভালো উপায় কি? প্রথম কথা, এটা কোনো শর্ট টার্ম প্রসেস হয় না যে 10 দিনের মধ্যে ভোকাবুলারি বেড়ে যাবে, এটা কখনো হতে পারে না। মার্কেটে অনেক কিছু চলতি সাজেশন আছে, যেমন যে ভাইটি আমাকে লিখে পাঠিয়েছেন তিনিও বলেছেন, তাকে কেউ বলেছে নিউজ পেপার পড়তে, কেউ বলেছে ইংলিশ সিনেমা দেখতে। নিউজ পেপার তাও মানা গেল, কিন্তু ইংলিশ সিনেমা, বেশিরভাগ ক্ষেত্রে সিনেমাটা তৈরি হয় হলিউডে, এবং আমেরিকান ইংলিশ, অনেকেই এই একটা ভুল ধারণা নিয়ে থাকেন, আমেরিকান ইংলিশ কিন্তু চলিত ইংলিশের পর্যায়ে চলে, তাতে এমন কিছু হার্ডকোর মানে প্রচন্ড টাফ বা একটু গার্নিশিং টাইপের ওয়ার্ডের ব্যবহার কম হয়। আমরা যেমন বলছি যে আই গো টু মার্কেট, আমেরিকান ইংলিশে জেনারেলি যেখানে ব্যবহার করে, যেটা ইয়াংকি ইংলিশও বলা হয়, সেখানে বলছে আই গন্না মার্কেট, এটা আমেরিকার চলিত কথা। 1-2 ওয়ান না বলা হয়। তো সেখানে আমি জানি না যে হলিউড মুভি দেখে ঠিক কতটা লাভ হয়। অবশ্যই ফ্লুয়েন্সি বেড়ে যাবে, কিন্তু ওয়ার্ড নোটসে তার উপর খুব একটা এফেক্ট পড়বে না। তো এটা আমার নিজস্ব সাজেশন যে আপনারা যারা ভোকাবুলারি বাড়াতে চাইছেন তাদের কাছে সব থেকে ভালো প্রসেস হচ্ছে ওয়ার্ড পাওয়ার মেড ইজি বইটিকে আপনারা ব্যবহার করুন, এটা বেটার। আর রোজ রোজ নিউজ পেপার পড়া আমার মনে হয় না সবার পক্ষে সম্ভব হয়, কারণ টাইমে একটা ফ্যাক্টর থাকে। তো সেক্ষেত্রে বেটার হচ্ছে, মানে নিজেরও একটা এন্টারটেনমেন্টও হয়ে যাবে, ভালো লাগার ব্যাপার আছে। সেক্ষেত্রে আপনারা যদি পারেন তো গল্পের বই পড়া শুরু করুন, সেটা হচ্ছে নলেজও বাড়ায়, স্টক অফ ওয়ার্ডও বাড়ায়। আর একটা ডিকশনারির ক্ষেত্রে সংসদের ডিকশনারি অবশ্যই ভালো, কিন্তু আমি এক্ষেত্রে বলবো যে এটিদেব ডিকশনারি, কলেজ স্ট্রিটে আপনারা পেয়ে যাবেন। এটিদেব ডিকশনারি থেকে র্যান্ডামলি প্রতিদিন পারলে 10 থেকে 15টা ওয়ার্ড কোনো একটি ডায়েরিতে লিখে সেটা কালেক্ট করে, সেটা একদম মানে প্রতিদিনের জন্য এটা রেখে দিন, যে কোনোই হোক 20 মিনিট টাইম রাখুন আর 10টা ওয়ার্ড মনে রাখতেই হবে। 6 দিন আপনারা পড়ুন, আর 7 দিন 7 ডেজ যেটা থাকবে, যেটা সানডে হোক বা স্যাটারডে হোক, সেদিন আপনারা সেটাকে রিক্যাপিচুলেট করুন বা রিভিশন করে নিন, তাহলে ওয়ার্ড নোটস আপনারা
ওয়ার্ড নোটস আপনাদের যথেষ্ট, স্টক অফ ওয়ার্ড বেড়ে যাবে, কারণ প্রতিদিন যদি 10টা হয় তাহলে 4 মাসের মধ্যে একবার নিজেরা মাল্টিপ্লাই করে দেখুন কি কতটা বাড়ছে। তো যতটুকু আমার জানা আছে ইট ইজ দ্য বেস্ট সাজেশন, যেটা আমি জানি সেটাই বলে দিলাম, বা যেভাবে আমি স্টক অফ ওয়ার্ডস আমার ইনক্রিজ হয়েছে। পরবর্তী বাক্যটি কি আছে, তাই অলসভাবে কাগজের পাতা উল্টাইতে উল্টাইতে ভাবিতেছিলাম দেবকুমার বাবুর অসম্ভব জিদের কথা। পাতা উল্টানো, টান। আচ্ছা, চিন্তা করা, থিঙ্ক, পাস্ট টেন্স থট। অলসভাবে, লেজিলি। জিদ, স্টাববোর্ডনেস। অসম্ভব জিদ, ইম্পসিবল স্টাববোর্ডনেস। এটা সাদা মাটা মানেতে আমি যাচ্ছি। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাকে সেন্টেন্সটি লিখতে হবে, তো আমি কি লেখা যায়, সো I lazily turned the pages and thought Devkumar Babu's impossible stubbornness. এইবারে ধরা যাক যে আমি একটু সেন্টেন্সটিকে চেঞ্জ করে দেব, একটু চেঞ্জ করব সেন্টেন্সটিকে। তো সেখানে লেজিলিকে একটু চেঞ্জ করে লিখি অ্যাপাথেটিক্যালি, উদাসীনভাবে। তো সেন্টেন্সটা আমি লিখতে পারি, সো আই অ্যাপাথেটিক্যালি টার্ন দ্য পেজেস অ্যান্ড থট দেবকুমার বাবুস আউটল্যান্ডিস স্টাববোর্ননেস। এখানে ইম্পসিবল জায়গায় আউটল্যান্ডিস। আউটল্যান্ডিস মানে উদ্ভট, কারণ গল্পটা যারা পুরোটা পড়েছেন তারা জানেন দেবকুমার বাবু কিরকম মানুষ ছিলেন। এখানে অসম্ভব জিদের থেকে এনার যে চরিত্রটা আছে তার সঙ্গে উদ্ভট জিদ বেশি কাজে দেয়। দুটো সেন্টেন্স যদি মানের দিক দিয়ে দেখা যায় দুটোই ঠিকঠাক, কিন্তু পরবর্তী সেন্টেন্সটি অনেক বেশি স্ট্রিক্টলি, মানে অনেক বেশি গভীরতা আছে এর মধ্যে, মানেটাকে অনেক ভালোভাবে সেটা বোঝাচ্ছে, যে মিনিংটা আছে সেই মিনিংটা মানে ভাবের দিক থেকে অনেক বেশি সুস্পষ্ট। পরবর্তী বাক্য, তিনি একটু নরম হইলে হয়তো এত বড় খুনের মোকদ্দমা চাপা পড়িয়া যাইত। একটি খুনের মোকদ্দমা চাপা পড়িয়া যাইত। খুনের মোকদ্দমা কি হবে, মার্ডার কেস। এত বড় বিগ মার্ডার কেস, সিরিয়াস মার্ডার কেসও হতে পারে। বিগ মার্ডার কেস আক্ষরিক অর্থ হলো, সিরিয়াস মার্ডার কেস ভাবের দিক দিয়ে সঙ্গতিপূর্ণ। চাপা পড়া কোনো কিছুকে সাপ্রেস, চেপে দেওয়া, সাপ্রেস। যদি তিনি একটু সফটার হতেন, একটু নরম হতেন, নরম একটু নরমকে এখানে সফটার করছি, সফটের কম্পারেটিভ ফর্মে। তো সেন্টেন্সটা আমরা যদি এইভাবে লিখি, ইফ হি হ্যাড বিন আ লিটল সফটার such a serious murder case could have been suppressed. could have been কেন ব্যবহার করা হলো সেন্টেন্সটিতে, কোনো একটা জিনিস হতে পারত কিন্তু হয়নি, সেই ক্ষেত্রে আমরা could have been ব্যবহার করতে পারি। could have সেইখানেই ব্যবহার হয়, অতীতে কোনো কাজ করা যেত কিন্তু হয়নি, সেক্ষেত্রে could have। যেহেতু প্যাসিভ ফর্মে হয়েছে তাই could have been এখানে হয়ে গেছে। আমি ইংলিশ শিখতে পারতাম, শেখা ইংলিশ লার্ন, আই কুড হ্যাভ লার্নড ইংলিশ, কিন্তু শিখিনি। কুড হ্যাভ সেখানেই ব্যবহৃত হয় যেখানে একটা সম্ভাবনা থাকে কিন্তু সেটা হয়নি, তাই কুড হ্যাভ ব্যবহার করা যায়। এখানে সেন্টেন্সটিকে চেঞ্জ করা যায়, যদি এরকম ভাবে লেখা যায় যে ইফ হি হ্যাড বিন এ বিট সফটার, লিটলের জায়গায় এ বিট, একটু। মার্ডারের জায়গায় হোমিসাইড, দিস হোমিসাইড কেস কুড হ্যাভ বিন সাপ্রেসড। মার্ডার থেকে ভালো ইংলিশ এখানে হোমিসাইড ব্যবহার হবে। আর কুড হ্যাভ এর ইউজটা আপনারা মনে রাখবেন যে যখনই কোনো কিছুর সম্ভাবনা থাকে কিন্তু সেটা হয়ে ওঠে না, সেটা কুড হ্যাভ। যদি আমার কাছে সময় থাকে তাহলে অবশ্যই উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ নিয়ে একটি ভিডিও আপনাদের জন্য আমি বানাবো। চলে আসি পরবর্তী বাক্যে, কারণ উচ্চ রাজনীতি পিনাল কোডের শাসন মানিয়া চলে না। উচ্চ রাজনীতি হাই প্রোফাইল পলিটিক্স হতে পারে, হাই লেভেল পলিটিক্স হতে পারে। এটা কিন্তু পাস্ট টেন্সে হবে না, কারণ এটা হ্যাবিচুয়াল ট্রুথের ক্ষেত্রে আসছে, কারণ এটা সব সময়ের জন্য। যখন কোনো বড় লেখক এই ধরনের সেন্টেন্স গুলো বাক্যের মধ্যে মানে তাদের লেখার মধ্যে ব্যবহার করেন, সেটা সমস্ত যুগের জন্য সত্য হিসেবে।
মেনে চলা, ওবে হতে পারে বা অ্যাবাইড বাই। সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিটে লিখি তাহলে আমরা কি লিখব? বিকজ হাই প্রোফাইল পলিটিক্স অর হাই লেভেল পলিটিক্স ডাজ নট অ্যাবাইড বাই অর ওবে দ্য রুল অফ পেনাল কোড। পেনাল কোড মানে হচ্ছে আমাদের ফৌজদারি বিষয়গুলোর যে মামলা হয় তা বিচার হয় জেনারেলি যে কোডের দ্বারা, সেটাই পেনাল কোড। ইন্ডিয়ান পেনাল কোড প্রথম আপনারা জানেন লর্ড উইলিয়াম বেন্টিকের সময় তৈরি করা হয়েছিল। তো সেই পেনাল কোডের কথা এখানে বলা হয়েছে। পরের বাক্যটি কি আছে? কিন্তু সেই যে তিনি জিদ ধরিয়া বসিলেন, আবিষ্কারের ফর্মুলা কাহাকেও বলিবেন না। আবিষ্কারের ফর্মুলা, ফর্মুলা অফ ইনভেনশন। জেদ করা, ইনসিস্ট। তো সেন্টেন্সটা আমরা কিভাবে শুরু করব? যদি আমরা পাস্ট ইনডিফিনিটে লিখি, বাট হি ইনসিস্টেড, সেই যে তিনি জিদ ধরে বসলেন, বাট হি ইনসিস্টেড দ্যাট, তিনি ফর্মুলা কাউকেও বলবেন না। বলবেন না সেন্সটা তো অবশ্যই ফিউচার ইনডিফিনিট, কিন্তু সেন্টেন্স শুরু হয়েছে পাস্ট টেন্সে। জেনারেলি একটি সেন্টেন্স যদি পাস্ট টেন্সে শুরু হয়, যদি হ্যাবিচুয়াল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথের ম্যাটার না থাকে, তাহলে পুরো সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সকেই মেনে চলে। তো এখানে উইল থেকে আমরা উড করে নেব, দ্যাট হি উড নট টেল এনি ওয়ান দ্য ফর্মুলা অফ ইনভেনশন। পুরো সেন্টেন্সটা, বাট হি ইনসিস্টেড দ্যাট হি উড নট টেল এনি ওয়ান দ্য ফর্মুলা অফ ইনভেনশন। এখানে সেন্টেন্সটিকে আমরা চেঞ্জ একটু সামান্য করতে পারি, তাতে ভাবের পরিবর্তন হবে না, দুটো সেন্টেন্স আমরা পেয়ে যাব। যেমন আমরা উড নট টেল, আমরা টেলের জায়গাতে ব্যবহার করতে পারি ইনফর্ম, আর সেন্টেন্সটিকে উড নট আমরা লিখবো না, খালি উডে লিখবো। তাহলে সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা লিখতে পারি, বাট হি ইনসিস্টেড দ্যাট হি উড ইনফর্ম নান দ্য ফর্মুলা অফ ইনভেনশন। দুটো সেন্টেন্সের আক্ষরিক অর্থ একই, দুটো সেন্টেন্সই অনুবাদকে যথাযথভাবে সুস্পষ্ট করেছে। যে কোনো একটি আপনারা, পরীক্ষায় কখনো আসে, যে কোনো একটি আপনারা লিখতে পারেন। সে জিদ হইতে কেহ তাহাকে টলাইতে পারিল না। টলাইতে পারা, শেক আউট, তাকে টলানো বলে। জিদ, স্টাববোর্ননেস। তো আমরা সেন্টেন্সটা কি লিখতে পারি? নো ওয়ান কুড শেক হিম আউট অফ হিজ স্টাববোর্ননেস। এটা আক্ষরিক মানেটা আমরা কিন্তু এখানে লিখেছি, এবং এক্সামিনেশন হলে যদি ভাব না বোঝা যায়, যদি কেউ আক্ষরিক অর্থও কেউ যদি লেখে, তাহলে কিন্তু নম্বর দেওয়া হয়ে থাকে, একটা পার্সেন্টেজ নম্বর হয়। আমরা যদি এটিকে একটু মানে ভাবটাকে যদি পরিষ্কার করি, তাহাকে টলাইতে পারিল না, তার মনের পরিবর্তন কেউ করতে পারেনি। তো আমরা এখানে যদি লিখতে পারি, নো ওয়ান কুড চেঞ্জ হিজ মাইন্ড ফ্রম হিজ স্টাববোর্ননেস বা স্টাববোর্ন আইডিয়াস। তাহার মধ্যে যে রিজিডিটি ছিল, সেই রিজিডিটি কি, সেই জিদ থেকে তাকে কেউ টলাইতে পারলো না, মানে তার মনটাকে কেউ চেঞ্জ করতে পারলো না। চলে আসি পরের সেন্টেন্সে। দেশলাইগাটি বিশ্লেষণ করিয়াও বিষের মূল উপাদান ধরা গেল না। মূল উপাদান, মেন ইনগ্রিডিয়েন্ট, বিষ, পয়জন। ধরা গেল না মানে বোঝা গেল না, কোনো একটি জিনিসের মধ্যে বিষ বোঝা যাচ্ছে না, খোঁজ করে পাওয়া গেল না। তো এই সমস্ত খোঁজে আমরা কি বলি? ডিটেক্ট। বিশ্লেষণ, অ্যানালাইজ। তো বিশ্লেষণ করিয়াও মানে বিশ্লেষণ করিয়া আমরা অবশ্যই জিরান্ডিয়াল নাউন করে দেবো। বারবার বলেছি ক্রিয়ার সঙ্গে সেই ইয়া, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি জিরান্ডিয়াল করে দেওয়া যাক। দেশলাইগাটি বিশ্লেষণ করিয়া অ্যানালাইজিং দ্য ম্যাচস্টিক। তো পুরো সেন্টেন্সটা আমরা কিভাবে লিখবো? দ্য মেন ইনগ্রিডিয়েন্ট অফ দি পয়জন কুড নট বি ডিটেক্টেড ইভেন আফটার অ্যানালাইজিং দ্য
ম্যাচস্টিক। সেন্টেন্সটিকে যদি আমরা চেঞ্জ করি, একটু ভালো করতে চাই, মেন ইনগ্রিডিয়েন্টকে আমরা বলতে পারি প্রাইমারি এলিমেন্ট। প্রাইমারি এলিমেন্ট অফ দ্য টক্সিক সাবস্টেন্স could not be distinguished even subsequent to examining the matchstick. মানে ম্যাচস্টিক পরীক্ষা করার পরও যে বিষাক্ত জিনিস, সেই জিনিসটিকে, বিষাক্ত জিনিস যে প্রাইমারি এলিমেন্ট, বিষের যে মূল উপাদান, সেটাকে কিন্তু আলাদা করা যায়নি। চলে আসা যাক শেষ বাক্যে। অগত্যা আইনের নাটিকা যথারীতি অভিনীত হইয়া এই শোচনীয় ব্যাপারের শেষ অঙ্কে জবনিকা পড়িয়া গেল। ভালো করে দেখলে এখানে কিন্তু দুটো সেন্টেন্স আছে। একটা আছে আইনের নাটিকা যথারীতি অভিনীত হইয়াছিল, আর শোচনীয় ব্যাপারের শেষ অঙ্কে জবনিকা পড়িয়া গেল। দুটো সেন্টেন্সই পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। অগত্যার ইংলিশ কি? ইনএভিটেবলি। আইনের নাটিকা, দ্য ড্রামা অফ ল লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আবার কেউ যদি লেখে মেলোড্রামাটিক লিগাল প্রসিডিংস, তাও অসুবিধা নেই। অবশ্যই প্যাসিভ ভয়েসে হবে। তো প্যাসিভ ভয়েসে আমরা কি করি? প্রথমে বি ভার্ব ইউজ করি, তারপরে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। তো ড্রামা অফ ল ওয়াজ অ্যাক্টেড অ্যাজ ইউজুয়াল, যথারীতি। অ্যান্ড দ্য কার্টেন, জবনিকা, পড়িয়া গেল, ফেল অন দ্য লাস্ট ইস্যু অফ দিস মাইজারেবল ম্যাটার। শেষ অঙ্ক, দ্য লাস্ট ইস্যু। এখন শেষ অঙ্কের ক্ষেত্রে কেউ যদি লাস্ট অ্যাক্ট দেয়, অসুবিধা নেই, কিন্তু অবশ্যই একবার ভার্ব হিসেবে অ্যাক্টকে ব্যবহার করে নেওয়া হয়েছে। কেউ যদি লাস্ট এপিসোডও দেয়, সেটাও কিন্তু ভুল হবে না। শোচনীয় ব্যাপার মাইজারেবল ম্যাটার হতে পারে, বা ডিপ্লোরেবল ম্যাটারও হতে পারে, দুটোই ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে সেন্টেন্সটা কি হবে? পুরো সেন্টেন্সটা যদি আমরা একবার বলি, ইনএভিটেবলি দ্য ড্রামা অফ ল ওয়াজ অ্যাক্টেড অ্যাজ ইউজুয়াল অ্যান্ড দ্য কার্টেন ফেল অন দ্য লাস্ট এপিসোড অফ দিস মাইজারেবল ম্যাটার। তাহলে পুরো অনুবাদটা একবার বলে নেওয়া যাক। The details of the last episode of Devkumar Babu's litigation were brought out in the newspaper. I did not need to read the details on newspaper because Bomkesh and I were always present in the court during the lawsuit. So I lazily turned the pages and thought Devkumar Babu's impossible stubbornness. If he had been a little softer, it may be such a big murder case would have been suppressed. Because high-profile politics does not follow the rule of penal code, but he insisted that he would not tell anyone the formula of invention. No one could shake him out of his stubbornness. The main ingredient of the poison could not be detected even after analyzing the matchstick. Inevitably, the drama of law was acted as usual, and the veil fell on the last issue of this miserable matter. তো আজকের মতো ট্রান্সলেশনের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবেন। নমস্কার।